প্যানিক অ্যাটাক হওয়ার পর এটা ডিসঅর্ডার বা এত জটিল হয়ে একটা মানুষের জীবন নিয়ন্ত্রণ করার কারণ কি, এটা বোঝার জন্য আমাদেরকে একটু হিস্ট্রিতে যেতে হবে। এই প্যানিক ডিসঅর্ডারকে প্রথমবার অফিসিয়ালি একটা আলাদা সাইকিয়াট্রিক ক্যাটাগরি হিসেবে রিকগনাইজ করা হয় 1980 সালে। এর আগে মানুষজন এই প্রবলেমটাকে সোলজার্স হ্যাড বা ডিকোস্ট্রাস সিনড্রোম হিসেবে জানত। প্যানিক অ্যাটাককে ডিকোস্ট্রাস সিনড্রোম বলার কারণ ছিল 19বিংশ শতাব্দীতে আমেরিকান সিভিল ওয়ারের সময় ডক্টর জ্যাকব মেন্ডেস ডি কস্তা নামে একজন ফিজিশিয়ানের কাছে বেশ কিছু সোলজার আসে হার্ট রিলেটেড প্রবলেম নিয়ে। তাদের হঠাৎ হার্টবিট অনেক বেড়ে যাচ্ছিল, সারা শরীর ঘাম দিয়ে আসছে, এমন কিছু সিমটমের কথা তারা বলতে থাকে। ডক্টর ডি কস্তাও নিয়ম অনুযায়ী তাদের হার্টের পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু সারপ্রাইজিংলি তাদের সবার হার্টের কন্ডিশন ছিল একদমই নর্মাল। তো এরকম আরও বেশ কিছু সোলজার তার কাছে এই সিমিলার প্রবলেমটি নিয়ে আসলে তার মধ্যেই ফেনোমেনাটি নিয়ে কিউরিসিটি কাজ করে, আর তিনি তার এই কিউরিসিটি থেকে এই বিষয়টা নিয়ে আরও ইন্টেন্সিভলি গবেষণা করেন এবং 1871 সালে তার স্টাডি পাবলিশ করেন। তার সেই স্টাডিতে এই প্রবলেমটাকে তিনি সোলজার্স হার্ট বলে আইডেন্টিফাই করলেও পরবর্তীতে মানুষজন তার নাম অনুযায়ী এই সমস্যাটার নাম দেন ডিকোস্ট্রাস সিনড্রোম, যদিও নাম শুনলে মনে হয় যে এই প্রবলেমগুলো বা সিমটমগুলো মেবি ডিকোস্ট্রাসই ছিল। তো এই হিস্ট্রিটা বলার কারণ হলো আপনারা লক্ষ্য করবেন প্যানিক অ্যাটাকের এই লক্ষণগুলো হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণের সাথে একদমই সিমিলার। এজন্যই অ্যাটাকের সময় আমাদের ব্রেইন আসলে কনফিউজড হয়ে যায় যে আমাদের হার্টে কি কোনো প্রবলেম হলো। অনেক টেস্ট করানোর পরও মনে হয়েছে টেস্টের রিপোর্টও তো ভুল আসতে পারে। সো যাদের মৃত্যু ভয় কিছুটা বেশি বা যারা তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক বেশি কানেক্টেড বা ডেডিকেটেড, তাদেরই প্যানিক অ্যাটাক হওয়ার পর পরবর্তীতে সেটা ডিসঅর্ডার লেভেলে চলে যায়, কারণ তাদের মধ্যে এই ভয়টা অনেক বেশি কাজ করা শুরু করেছে আমার কিছু হয়ে যাবে না। তো তারা এই আনসার্টেনিটিটাকেই কোনোভাবে টলারেট করতে পারে না।